আমরা এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো বলেছিলাম, বিরতির পর সেই বিষয় নিয়ে আলোচনায় আসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রাইব্যুনালে আবেদনকারী 27 লক্ষ মানুষ 2026-এর নির্বাচনে ভোট দিতে পারবেন না, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারবেন না। এদের মধ্যে বৈধ কতজন, অবৈধ কতজন, এই বিষয় নিয়ে ইস্যুর থেকেও সব থেকে বড় বিষয় হচ্ছে যে 2026-এর নির্বাচনে এই 27 লক্ষ মানুষ যারা আবেদন করেছিলেন তারা ভোট দিতে পারবেন না। স্বাভাবিকভাবেই রাজনীতিতে এর যথেষ্ট প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে। কতটা প্রভাব পড়বে, রাজনৈতিক দিক কি হবে, আঙ্গিক কি হবে, বুঝবো। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবো আমরা আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, প্রথমেই যে বিষয় নিয়ে আপনার কাছে আসবো, একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু। 27 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদনকারী, তাদের জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় যে তারা 2026-এর নির্বাচনে ভোট দিতে পারবেন না। অর্থাৎ বৈধ অবৈধর তফাৎ, কে বৈধ কে অবৈধ এই বিচার পরে হবে, কিন্তু 2026-এর নির্বাচনে 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবে না। রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব, এর আঙ্গিক, এর সময়, এর যে বিষয়, সমস্ত কিছু বুঝবো আপনার থেকে। না দেখো অপূর্বা, যেটা হলো যে এইটা আমরা গেস করছিলাম, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা এটা গেস করছিলেন, বা যারা আইন নিয়ে চর্চা করেন তারা কিন্তু আশাই করছিলেন যে সুপ্রিম কোর্ট যে জায়গাটায় রয়েছে, যে যেহেতু নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, নির্বাচন সংক্রান্ত নিয়মাবিধি রয়েছে, সেই নিয়মাবিধি মেনে যদি কাজ করতে হয় তাহলে ওই 6 তারিখ এবং 9 এপ্রিল, 6 এপ্রিল এবং 9 এপ্রিল যে মনোনয়ন পর্বের শেষ দিন ছিল, তারপরে কিন্তু আর সত্যি সত্যি ওই দিনই কিন্তু ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিবারেই তাই হয়, মনোনয়ন পর্ব শেষ, নতুন ভোটার তালিকা আর মানে ওই দিনের যে রাত 12টা পর্যন্ত থাকে, তারপরে আর হয় না। তো এই জায়গাটা থেকে এখন যে জায়গাটায় গেছে, যে এই যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন যারা, তারা কিন্তু আপাতত এই 2026-এর বিধানসভা নির্বাচনে তারা ভোটদান করতে পারবেন না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে এই বাংলার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হবে বলেই মনে করছি আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি। প্রথমত বিষয় হচ্ছে যে এইখানে একদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু খানিকটা উচ্ছ্বসিত, কারণ তারা চাইছিল এই এসআইআর প্রক্রিয়াটা যাতে কোথাও শেষ না হয়, ভোট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পালে বেশ খানিকটা হাওয়া দিল। তো এইবারে প্রশ্ন হলো যে অন্যদিকে বিজেপি কি করবে? বিজেপি তো তাদের স্ট্যান্ড পয়েন্টে রয়েছে যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা যাদের নাম বাদ গেছে, ঠিক আছে, তারা প্রকৃত ভোটার নয়, তারা অনুপ্রবেশকারী, অনেকে এই দেশের নয়, তাদের এটাই বক্তব্য। যদি ট্রাইব্যুনাল মনে করে তাহলে পরের বার ভোট দেবে। কিন্তু প্রশ্ন হলো একজন দুজন নয়, 27 লক্ষ ভোটারকে বাইরে রেখে ভোট হবে। তো এর পরে কিন্তু অনেক আইনি জটিলতা এটা নিয়ে হতে পারে, সেটা জানি না, সেটা নির্বাচনের ফলের পরেও সেটা হতে পারে, জানি না। যেভাবে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম যেখানে চুলচেরা বিশ্লেষণ হচ্ছিল এটা নিয়ে, যে 10% যদি দেখা যায় যে ভোটের ফলাফল এদিক ওদিক হচ্ছে এবং তার সঙ্গে যদি এটা মেলানো যায় তাহলে কি হতে পারে, নানান চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সেক্ষেত্রে বিজেপি যেটা, একদিকে কিন্তু এই যে তৃণমূলের যে পালে হাওয়া, অর্থাৎ তারা যে এই প্রক্রিয়াটাকে টেনে নিয়ে এসআইআর এর জন্য এত লোকের নাম বাদ, তারা আইনি প্রক্রিয়া দেবে কিন্তু এরা ভোট দিতে পারছে না, এই ইস্যুটাকে তারা জিইয়ে রেখে যে নির্বাচনে যাওয়ার কথা বলেছিল সেই ইস্যুটা কিন্তু তারা জিইয়ে রাখলো, মানে তাদের পালে হাওয়া দিল এবং তারা কিন্তু এটা নির্বাচনে নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো এখানেই, এই ভোটারগুলো কাদের ছিল? এই যে 27 লক্ষ ভোটার, এর ভোটটা কোন দিকে যেত সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা গত কয়েকদিন ধরে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, যে এই যে 91 লক্ষ ভোটার, তার মধ্যে বলা হয়েছিল যে 60 লক্ষ ভোটার হচ্ছে হিন্দু ভোট। কারণ এবারে নির্বাচন কিন্তু হিন্দু এবং ধর্মের ভিত্তিতে কিন্তু এবার ভোট হবে। বিজেপি জানে যে তারা মুসলিম ভোট পাবে না, তারা হিন্দু ভোটের উপর নির্ভরশীল। হিন্দু ভোট কাটার জন্য তৃণমূলের যে নতুন ন্যারেটিভ ছিল যে 91 লক্ষের মধ্যে তাদের কিন্তু 60 লক্ষ বাদ গেছে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, 60 লক্ষের মধ্যে ঢুকে আছে কি 58 লক্ষ, যে প্রথম অর্থাৎ প্রাথমিক খসড়া তালিকা যেটা প্রকাশ হয়েছিল, 58 লক্ষ যাতে বাদ গেছিল, 58 লক্ষ 20,000 সামথিং যেটা বাদ গেছিল,
তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ভোটারটাকেও নিয়ে গেছে, অর্থাৎ মৃত, স্থানান্তরিত এবং ডাবল এন্ট্রি যারা ছিল তাদেরকে ধরে এই হিসেবটা করা হচ্ছে। কিন্তু তাদেরকে যদি বাদ দিয়ে হিসেবটা করা হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু অনেক কম, প্রায় 14-15 লক্ষের কাছাকাছি কিন্তু হিন্দু ভোটার যারা এই যে 27 লক্ষের মধ্যে রয়েছে তারা ভোট দিতে পারবে না। মুসলিম ভোটার সংখ্যা কিন্তু এখানে অনেকটা, যার ফলে এই যে মানে ভোটটা, মুসলিম ভোটটা তৃণমূলের বাক্সে যেত, এখানে কিন্তু তৃণমূল হয়তো এই এই ইস্যুটাকে জিইয়ে রেখে বা এই ইস্যুটাকে নিয়ে প্রচার করবে, তারা চেষ্টা করবে যে এত লোকের নাম বাদ গেল, এবং তাই নিয়ে তারা কিন্তু আরো পারদ উত্তেজনা আরো চড়াবে ভোটের উত্তেজনা। কিন্তু আলটিমেটলি যে এই যে প্রায় দেখা যাচ্ছে 27 লক্ষের মধ্যে যে প্রায় 13 লক্ষের কাছাকাছি 17 লক্ষের কাছাকাছি যা হিসেব আছে, হ্যাঁ, এই যে ভোটার এগুলো কিন্তু রয়েছে মুসলিম ভোট। এবং আরেকটা বিষয় যেটা, যে ধর্মের ভিত্তিতে কে বাদ গেছে কে বাদ যায়নি এটা কিন্তু নির্বাচন কমিশন বিচার করে না। কিন্তু যারা রাজনীতি চর্চা করছেন এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করছেন, যারা চুলচেরা বিশ্লেষণ করছেন, তাদের কাছে এই মানে 10 লক্ষ 17 লক্ষ এই যে পুরো বিষয়টা আসছে হিন্দু মুসলিম এটা রয়েছে, কিন্তু আলটিমেটলি এই ভোটটা কিন্তু লস করছে তৃণমূল কংগ্রেস এই 27 লক্ষের মধ্যে। তো এখন দেখার যে আগামী দিনে এটা কি হতে চলেছে রাজনৈতিকগতভাবে, সেটা তো আমরা সেদিকে নজর রাখবো অপরূপা। একেবারে দাদা, এক্ষেত্রে একটা শাসক দল বারবার করে একটা মঞ্চে হোক বা প্রচারে গিয়ে হোক, বিভিন্ন জনসভা থেকে হোক, এসআইআর ইস্যু নিয়ে একটা কথা বারবার বলেছে যে গণতান্ত্রিক অধিকার খর্ব করে দিতে চাইছে মানুষের মধ্যে। এই যে আজকে যে সুপ্রিম কোর্টের রায়, তাতে কোথাও গিয়ে গণতান্ত্রিক অধিকার নিয়ে একটা প্রশ্ন তো সাধারণ মানুষের মধ্যেও চলে এলো। তাহলে এটাকে কি হাতিয়ার করে নির্বাচনে জয়লাভের একটা প্রচেষ্টা শাসক দলের মধ্যে দেখা যাবে? না, ওটাই তো বললাম যে শাসক দল তো এটাকে হাতিয়ার করেই নিয়েছে অলরেডি। ইতিমধ্যে ওরা চাইছিল যে এসআর তাকে মানে কি জীবিত রাখতে চেয়েছিল, যে এসআর প্রসঙ্গটা যেন ভোট পর্যন্ত থাকে এবং সেটা ভোটের বাক্সে তাদের প্রতিফলন হবে, হ্যাঁ, একটা পার্সেন্টেজ অফ ভোট প্রতিফলন হবে। এবং এরপরে আরো অনেক কিছু দেখার আছে, সেগুলো সরাসরি তো বলা যায় না। তবে আগামী দিনে কিন্তু এটা নিয়ে আমরা দেখেছি যে এই যখন লজিক্যাল ডিসক্রিপিয়েন্সি 27 লক্ষ বাদ গেছে, মালদার মোতাবাড়িতে কি ঘটনা ঘটেছে আমি জানি না আগামীকাল থেকে কি হবে। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এক্ষুনি আমাদের নজরে এসছে, যে যেটা হচ্ছে আরামবাগে একটি পরিবারের 6 জন তারা বলছেন যে রাষ্ট্রপতির কাছে তারা আবেদন করেছেন যে ডিটেনশন ক্যাম্পে যাব না, তারা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আর্জি জানিয়েছেন, তাদের নাম এসআইআর থেকে বাদ গেছে। তারা আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা আরামবাগের মহকুমা শাসকের দফতরে গিয়ে সোমবার দুপুরবেলা তারা এই আবেদন করেছেন এবং গায়ে যাবতীয় নথি সেটে তারা মহকুমা শাসকের দফতরে এই আবেদন জমা দিতে গেছেন। জানি না এর পরে এই যে পরিস্থিতি এটা কোন দিকে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যায়। আর ঠিক এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যে এই রাজ্যে যে নির্বাচনী প্রস্তুতি, অর্থাৎ আগামী 23 এবং তারপরে 29 দুটো পর্বে যে নির্বাচন রয়েছে, সেই দুটো দফার নির্বাচনে নির্বাচন কমিশনের দুটি দল কিন্তু ইতিমধ্যে এসেছে। তারাও কিন্তু এসেছে একটাই কারণ, আজকের দিনে আসার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে এই এসআইআর এ যদি এই যে 27 লক্ষ মানুষকে বাদ রেখে যে ভোটটা হবে, তার ফলে আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোথাও কিছু হতে পারে কিনা বা ভোটের কিছু হতে পারে। দাদা, এখানে আপনার কাছে প্রশ্নটা রাখলাম যে রাজ্যে তো ভোট ঘোষণার দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করতে বদ্ধপরিকর কমিশন। আর ভোটের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সোমবার দুপুরে জ্ঞানেশ কুমার আসেননি মুখ্য নির্বাচন কমিশনার, এসেছেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি দক্ষিণবঙ্গে গেছেন এবং উত্তরবঙ্গে গেছেন ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং। এবং তারা কিন্তু নির্বাচনী সংক্রান্ত যে সমস্ত প্রস্তুতি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক যে সমন্বয়, হ্যাঁ, এটাই কিন্তু তারা করতে এসেছেন এবং 3 দিনের সফরে তারা রয়েছেন। পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে তারা ইতিমধ্যে দুপুর 12টায় নেমেছেন এবং তারা বীরভূমে গেছেন, জেলা শাসকের দপ্তরে তারা বৈঠক করবেন এবং ডেপুটি কমিশনার জ্ঞানেশের সঙ্গে রয়েছেন 2 জন আধিকারিক। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা এবং কলকাতার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করার কথা। এবং সন্ধ্যে 7টায় জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে
এই দলটি যাবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ এমন একটি জেলা, যে জেলাতে মুর্শিদাবাদ এবং মালদা সব থেকে বেশি নাম বাদ গেছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি, এবং সেখানেও কিন্তু জেলা শাসকের দপ্তরে রাত্রে বৈঠক হওয়ার কথা হয়েছে এবং এই জেলাতেই কিন্তু জ্ঞানেশ ভারতী সহ তার টিম এটা কাটাবেন, সেখানে কাটাবেন এবং মঙ্গলবার সকালে তারা নদিয়ার কর্মসূচিতে যাবেন। এবং অন্যদিকে আরেকটা টিম যেটা এসছে, যেটা আমি বলছিলাম যে এই যে অপূর্ব সিং এর নেতৃত্বে যিনি, এই টিমটা কিন্তু উত্তরবঙ্গে পৌঁছেছে, কারণ 23 তারিখ উত্তরবঙ্গে এবং এখানে রাঢ়বঙ্গের দিকে ভোট আছে। তো তাদের সফর শুরু হচ্ছে আলিপুরদুয়ার থেকে এবং তারা তারপরে বিভিন্ন বুথ পরিদর্শন করবেন, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং এ যাবেন এবং এই দলটি দিন 5 থাকার কথা। অর্থাৎ এসআইআর সংক্রান্ত যে জটিলতা তৈরি হলো, 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না এবং তাদের ট্রাইব্যুনালে আজ থেকে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, সেই ট্রাইব্যুনালে অ্যাপিল পর্ব চলবে, এই ভোটে তারা ভোট দিতে পারবেন না। এটা নিয়ে কিন্তু আগামী দিনে রাজ্য রাজনীতিতে বটে, আইন শৃঙ্খলা কি হতে যায় আমাদের কিন্তু সেদিকেই নজর থাকবে। অপরূপা, একেবারে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল যে এই ধরনের এসআইআর এর ইস্যু নিয়ে বারবার যে ধরনের উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, যে ধরনের রাজ্য রাজনীতিতে একটা তাপ উত্তাপ কিন্তু ক্রমশ চড়ছিল, তার পারদ আরো চড়িয়ে দিল আজকে সুপ্রিম কোর্টের এই শুনানি, এই রায় যে 27 লক্ষ ট্রাইব্যুনালে আবেদনকারী মানুষ তারা কিন্তু নির্বাচনে 2026-এ তারা ভোট দিতে পারবে না। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা কোথায় যাবে, আইন শৃঙ্খলা কতটা সামাল দেওয়া সম্ভব হবে, এই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে।